আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা কিছু ফর্মুলা দেখব। হ্যাঁ, কিছু ফর্মুলা আছে যেগুলা দিয়ে কিছু জিনিস হবে, কি হবে ওটা আমি এটাকে এক্সপ্লেন করব। সো আমার প্রথম যেই কলমটা আছে এটা হচ্ছে ফর্মুলা লিস্ট। তারপরে কলমে হচ্ছে টেক্সট, কিছু টেক্সট লেখা আছে। তারপরে কলমে হচ্ছে এই জায়গায় আমি আমার ফর্মুলাগুলা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে রেজাল্ট কি আসে এটা এখানে শো করবে। আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ফর্মুলাটা ইউজ করলে কোনটা দিয়ে কি হবে এটা আমি লিখলাম। আর এটা হচ্ছে সোর্স, সোর্স ওয়ান, সোর্স টু। হ্যাঁ, আমার ফর্মুলাতে যদি কোনো ভ্যালু ইউজ করতে হয় এই ভ্যালুগুলো আমি এখানে দিচ্ছি। সো প্রথমটা আমি যদি এক্সপ্লেন করি, প্রথম যে ফর্মুলা এটা হচ্ছে ট্রিম, TRIM, ট্রিম। ওকে, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে হবে রিমুভ এক্সট্রা স্পেসেস বিটুইন ওয়ার্ডস। সো আমি যখন এখানে কোনো কিছু লিখবো, হ্যাঁ, লেখার মাঝখানে আমি অতিরিক্ত কিছু স্পেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন, অনেকগুলো স্পেস দিয়ে দিচ্ছি নামের মাঝখানে বাই মিস্টেক সাপোজ। সো এটাকে আমি ঠিক করতে পারবো ট্রিম ফর্মুলা দিয়ে। তো এটার একটা প্রবলেম কি, এটার একটা প্রবলেম হচ্ছে এই লেখাটা এখানে চেঞ্জ হবে না। যে যেই সেলের মধ্যে আমি ফর্মুলা ইউজ করব, হ্যাঁ, ওইখানে গিয়ে এটা ঠিকঠাক ভাবে এখানে আউটপুট দিবে আর কি। সো ইকুয়াল, TRIM, ট্রিম, ইকুয়াল ট্রিম। ইকুয়াল ট্রিমটা দেওয়ার পরে দেখবেন যে লেখা আসছে টেক্সট। আমার টেক্সট হচ্ছে এটা, এই সেলটা। আমি এখানে ক্লিক করতে পারবো, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। সো এন্টার দেওয়ার পরে আপনি রেজাল্টটা দেখেন, আমার অরিজিনাল টেক্সট কিরকম ছিল আর আমার রেজাল্টটা কিরকম হয়েছে দেখেন। সো ট্রিম ফর্মুলা ইউজ করলে আমার লেখার মাঝখানে যদি বাই মিস্টেক আমি এক্সট্রা স্পেস দিয়ে দিই, ওটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এটা ছিল ট্রিম ফর্মুলা। ট্রিম দিয়ে আমি আমার টেক্সটের মধ্যে যে এক্সট্রা স্পেসগুলো আমি দিছি বাই মিস্টেক, হ্যাঁ, ওগুলা রিমুভ করে দিব। এরপরে হচ্ছে প্রপার। প্রপার ফর্মুলা দিয়ে কি হবে, প্রত্যেকটা আপনার ওয়ার্ডের প্রথম যে লেটার ওইটা হবে ক্যাপিটালে। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল টেক্সট আছে। ওকে, এটাকে আমি প্রপার ফরম্যাটে আনবো। এটাকে আমি এখন দিব যে ইকুয়াল প্রপার। এখন বলতেছে টেক্সট, টেক্সট হচ্ছে আমার এটা। আমি এটাকে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সো টেক্সটটা কিরকম ছিল দেখেন, এবং রেজাল্ট কেমন হলো দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে গেছে। সো প্রপার ফর্মুলা ইউজ করলে আমি এই ধরনের রেজাল্ট পাবো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে অটোমেটিকলি। এরপরটা দেখবো আপার। আপার দিয়ে কি হবে, সবগুলা টেক্সটকে আপার কেসে নিয়ে যাবে। সো আমি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আর এই টেক্সটটা ইউজ করব আমি। সো ফর্মুলা হবে ইকুয়াল আপার। আপারটা দেওয়ার পরে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে, ইকুয়াল আপার।
ওকে, সো এখন এখানে টেক্সট টেক্সট হচ্ছে আমার এই নামটা মাহমুদ আব্বাস, এটাকে আমি আপার কেসে নিয়ে আসবো এই ফর্মুলা ইউজ করে। সো ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখন দেখেন সবগুলা লেটার ক্যাপিটাল হয়ে গেছে। ওকে, এটা ছিল আমার অরিজিনাল টেক্সট, এটা হয়ে গেছে আপার কেসে। এরপরে হচ্ছে লোয়ার। লোয়ার হচ্ছে সবগুলা টেক্সটকে লোয়ার কেসে নিয়ে আসবে। ওকে, এখানে আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি। সো এই টেক্সটটাকে আমরা লোয়ার কেসে নিয়ে আসবো। সো আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল লোয়ার। এখন টেক্সট হচ্ছে আমার এই টেক্সট, এটা আমি সেল থেকে সিলেক্ট করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। সো এখন দেখেন প্রত্যেকটা লেটার স্মল লেটারে চলে আসছে বা লোয়ার কেসে চলে আসছে। ওকে, এরপরটা আমরা একটু দেখি কনক্যাটিনেট। কনক্যাটিনেট এটা একটা ফর্মুলা। হ্যাঁ, এটা দিয়ে কি হবে, দুইটা বা তিনটা একাধিক যে সেলগুলো থাকে, হ্যাঁ, ওগুলাকে জয়েন করে, জয়েন্স সেভারাল টেক্সট ফ্রম ডিফারেন্ট সেলস। সো এই এক্সাম্পলটার জন্য আমি এখানে সোর্স 1 এবং সোর্স 2 দিলাম। এমডি একটা সেলে, মামুন অন্য সেলে। সাপোজ এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। হ্যাঁ, এই দুইটা সেলকে একসাথে জয়েন করবে কেমনে, এই কনক্যাটিনেট ফর্মুলাটা ইউজ করে। সো এটা কিভাবে হচ্ছে দেখেন, ইকুয়াল দিব, কনটা লিখলে আপনি দেখবেন যে কনক্যাটিনেট চলে আসছে। হ্যাঁ, ট্যাব বাটন ইউজ করতে পারেন, ডাবল ক্লিক ইউজ করতে পারেন, যে কোনো একটা দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন আপনাকে বলতেছে টেক্সট 1 সিলেক্ট করতে হবে, টেক্সট 2 সিলেক্ট করতে হবে, অথবা আরো বেশি টেক্সট হলে আপনি চুজ করতে পারেন। সো এটা আমার টেক্সট 1, কমা, এটা আমার টেক্সট 2। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করার পরে এন্টার দিব। সো এই দুইটা টেক্সটকে জয়েন করার পরে এমডি মামুন চলে আসছে। ওকে, এমডি মামুন চলে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এমডি মামুনের মধ্যে মাঝখানে কোনো স্পেস নাই। ঠিক আছে, এমডি মামুন এটা একসাথে চলে আসছে, মাঝখানে কোনো স্পেস নাই। সো আমি এখন দেখাবো স্পেসটা কিভাবে তৈরি করতে হয়। ওকে, এটা নিচেটাতে আমি দেখাচ্ছি কনক্যাটিনেট ফর্মুলা দিয়ে কিভাবে স্পেস সহকারে আমি নামটা লিখতে পারবো। সোর্সটা আমি সেম রাখবো, এটাকে আমি জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে আসি। ওকে, সো এখন আমি দেখাচ্ছি যে কনক্যাটিনেট ইউজ করে স্পেস সহকারে আমি নামটাকে কিভাবে একসাথে আনবো এখানে। সো এটা একটু খেয়াল করেন, ইকুয়াল কন, কনটা লিখলে কনক্যাটিনেট চলে আসবে। আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটনটা ইউজ করতে পারেন অথবা ডাবল ক্লিক ইউজ করতে পারেন। সো টেক্সট 1 এবং টেক্সট 2 আমি সিলেক্ট করব, এটা হচ্ছে আমার টেক্সট 1, কমা দিব। কমা দেওয়ার পরে আমি একটা স্পেস দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, ইনভার্টেড কমা ওপেন করব, ইনভার্টেড কমা ওপেন করে একটা স্পেস দিব, আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম। ঠিক আছে, এখন আমি একটা কমা দিব, কমা দেওয়ার পরে স্পেস দিচ্ছি। সো এটা কি করলো, মাঝখানে যে ইনভার্টেড কমা দিলাম ওটার মাঝখানে একটা স্পেস দিলাম, এটা হচ্ছে একটা গ্যাপ তৈরি করবে। সো আমার টেক্সট নাম্বার 3 হবে এটা এখন। ওকে, টেক্সট নাম্বার 3, ব্র্যাকেট ক্লোজ। সো ফর্মুলাটা আবার খেয়াল করেন, এখানে দেখেন ইকুয়াল কনক্যাটিনেট ব্র্যাকেট ওপেন সেল নাম্বার E7, E7 হচ্ছে এমডি, তারপরে কমা, স্পেস দেওয়ার পরে ইনভার্টেড কমা দিছি, মাঝখানে একটা স্পেস দিছি, এরপরে কমা, এরপরে হচ্ছে F7 মামুন। সো এখন যদি আমি এন্টারটা দিই, এন্টার দিলে দেখেন এমডি মামুন স্পেস একটা তৈরি হয়ে গেছে। সো স্পেসটা কেন তৈরি হয়েছে, টেক্সট নাম্বার 2 তে আমি ইনভার্টেড কমা দিছি, মাঝখানে একটা স্পেসও দিছি, কিন্তু ইনভার্টেড কমার মাঝখানে একটা স্পেস আছে। ওকে, সো এই জন্য এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। সো এভাবে আমি দুইটা ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম তিনটাকে একসাথে চাইলে আপনি করতে পারবেন এভাবে স্পেস দিয়ে দিয়ে। হ্যাঁ, টেক্সটগুলোর মাঝখানে এভাবে স্পেস দিতে হবে, ইনভার্টেড কমা ইউজ করবেন, ইনভার্টেড কমা ইউজ করলে স্পেস দেওয়া যাবে। সো এরপরে এটা হচ্ছে লেফট, লেফট ফর্মুলা। এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, এই জিনিসগুলো আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব, সবগুলা এই ফাইল পুরোটাই আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব আজকে। ঠিক আছে, সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা দেখবো যে লেফট ফর্মুলা দিয়ে কি হবে।
সো ডেসক্রিপশনটা যদি আমরা একটু করি, লেফট shows a specified number of characters from left. সো এখানে মানডে লেখা আছে। হ্যাঁ, আমি যদি লেফট ফর্মুলা ইউজ করি এবং একটা নাম্বার দিই, তাহলে কি হবে, এই মানডেটার মধ্যে আমি যদি 3 সিলেক্ট করি, MON এই 3টা অক্ষর আমার রেজাল্টে চলে আসবে। আমি যদি 4 সিলেক্ট করি, তাহলে MOND এই 4টা অক্ষর এখানে রেজাল্টে আসবে। সো এটাকে আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি লিখে, ইকুয়াল লেফট, লেফট দিয়ে আমার এখানে বারবার কিবোর্ডটা প্রবলেম করতেছে। ওকে, লেফট দিলাম। এখন হচ্ছে আমার টেক্সট চুজ করতে হবে। আমার টেক্সট হচ্ছে মানডে, এটা আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। নাম্বার অফ ক্যারেক্টার্স বাম দিক থেকে আপনি কয়টা লেটার আপনি দেখতে চাচ্ছেন। হ্যাঁ, একটা লিখলে শুধু এম আসবে। সাপোজ আমি 1 দিচ্ছি, 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতেছি, এন্টার দিলাম। সো আমি কি দেখতেছি, এম দেখতেছি শুধু। সো নাম্বার অফ ক্যারেক্টার্স আমি যদি এখন 3 করে দিই, 3, তাহলে দেখেন প্রথম 3 অক্ষর আমি দেখতেছি, প্রথম 3টা লেটার আমি দেখতেছি মানডের জায়গায় MON আসছে শুধু। সো এটাকে একইভাবে যদি 3টা আমি ক্যান্সেল করে, হ্যাঁ, সেটা ক্যান্সেল করে 4 দিই, তাহলে MOND এখানে 4টা লেটার আছে। সো এভাবে চাইলে করা যায় লেফট ফর্মুলা ইউজ করে। সো এখানে আমি একটা এক্সাম্পল দেখাই লেফট দিয়ে। এটা হচ্ছে মোহাম্মদ আলমগীর, এই নামটাকে যদি আমি ফর্মুলা দিই, সবাই একটু মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, সো আমি লেফট ফর্মুলা ইউজ করতেছি, আমার টেক্সট হচ্ছে এটা, কমা দিব, নাম্বার অফ ক্যারেক্টার্স কয়টা ক্যারেক্টার আমি দেখতে চাচ্ছি। সাপোজ আমি 10টা ক্যারেক্টার পর্যন্ত দেখতে চাচ্ছি, 10 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। সো এখানে মোহাম্মদ এ স্পেস সহকারে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পারবেন এইভাবে মোহাম্মদ এ এখানে পর্যন্ত 10টা ক্যারেক্টার আসছে। চেঞ্জ করে যদি আপনি 7টা করে দেন, তাহলে দেখবেন 7টা ক্যারেক্টার আপনাকে শো করবে। তো এভাবে আপনারা করতে পারবেন, বিভিন্ন ধরনের জিনিসগুলো এভাবে করা যায়। আমি 12টা ক্যারেক্টার যদি চুজ করি, মোহাম্মদ ALA এইটুকু 12টা ক্যারেক্টারের মধ্যে পড়ে। সো এভাবে লেফট ফর্মুলা ইউজ করে আমরা জাস্ট ক্যারেক্টারগুলো দেখতে পারবো। তারপরে হচ্ছে লেন, এই লেন ফর্মুলাটা কি করবে, কাউন্টস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স অন আ সিলেক্টেড সেল। আমরা যে কাউন্ট করি না এখানে কয়টা লেটার আছে বা কয়টা ক্যারেক্টার আছে, ওইটা কাউন্ট করবে লেন ফর্মুলা ইউজ করে। সো ইকুয়াল লেন, জাস্ট আপনি টেক্সটের যে সেল এটাকে ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো এখানে 16টা ক্যারেক্টার আছে। ওকে, এখানে 16 ক্যারেক্টার আছে এই লেখাটার মধ্যে। গুনতে চাইলে গুনতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো 16টা ক্যারেক্টার মিলতেছে এখানে। ওকে, সো লেন ফর্মুলা ইউজ করে আমরা ক্যারেক্টার কাউন্ট করতে পারবো এখানে কয়টা ক্যারেক্টার আছে। সো এটা ছিল লেন ফর্মুলা। এখন আসি এন্ড, এই এন্ড ফর্মুলাটা কি করে, checks the value if it meets the condition and shows either true or false. So আমি একটা কন্ডিশন সেট করব এন্ড ফর্মুলা ইউজ করে, কন্ডিশনটা মিট করলে ট্রু দেখাবে, মিট না করলে ফলস দেখাবে। সো এটা আপনাদেরকে এই জায়গাটাতে আমি করে দেখাচ্ছি, এটা এন্ড ফর্মুলা। তো আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা হবে এরকম, চেক ইফ E12 is greater than 50 or less than 100। E12 হচ্ছে এই নাম্বারটা। হ্যাঁ, সো আমি ওকে কন্ডিশন দিব যে এটা কি 50 থেকে উপরে এবং 100 থেকে নিচে কিনা এই নাম্বারটা, ঠিক আছে। সো আমি এখানে ইকুয়াল দিব, এন্ড ফর্মুলা ইউজ করব। যে কোনো ফর্মুলা আপনি টাইপ করলে এখানে লেখা আসবে, কিন্তু একটা ডেসক্রিপশন আসবে, ফর্মুলাটার অর্থ এখানে আসবে। দেখেন, checks whether all arguments are true and returns true if all arguments are true। সো আমি এন্ড ফর্মুলাটা দিচ্ছি। এখন আসতেছে লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3, এভাবে অনেকগুলো লজিক সেট করতে পারবেন এখানে। সো এখানে কি হবে, আমি
আমার সোর্সটাকে আমি ক্লিক করলাম E12 গ্রেটার দেন 50 কমা এখন লজিক্যাল 2 আবারও আমি এটাকে ক্লিক করব E12 লেস দেন 100 এরপরে ব্র্যাকেট ক্লোজ এরপর আমি এন্টার দিব তাহলে কি আসলো এটা ট্রু আসতেছে তার মানে আমার এই 80 নাম্বারটা 50 এর উপরে এবং 100 এর নিচে পড়ে এই জন্য ট্রু আসছে ওকে সো এভাবে আমি করতে পারি এটাকে আমি এখন 40 করে দিই 40 করলে আমার আনসার আসতেছে ফলস ঠিক আছে সো এরকম ট্রু ফলস যে কোনো একটা আপনাকে নাম্বার দিবে তো আমার কন্ডিশন ছিল কি এখানে আমি দুইটা লজিক সেট করলাম একটা হচ্ছে কি এই নাম্বারটা 50-এর উপরে এবং 100-এর নিচে তো এভাবে আমরা চেক করতে পারবো সো নেক্সটটা দেখি এটাও আমরা এন্ড দিয়ে করব চেক ইফ E13 is equal to 45 সো এটা হচ্ছে 45 হ্যাঁ আমি জাস্ট চেক করব যে এটা 45 কিনা আমি এখানে এন্ড ফর্মুলা দিয়ে ইউজ করব এন্ড লজিক্যাল 1 ইফ ইফ এটা এটা আমি চুজ করলাম E13 equal to 45 ব্র্যাকেট ক্লোজ সো এটা ট্রু আসতেছে ঠিক আছে সো এটা আমি চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিলে দেখুন ফলস আসবে সো এভাবে ট্রু ফলস আমরা দেখতে পারবো এন্ড ফর্মুলা ইউজ করে হ্যাঁ তো এন্ড ফর্মুলা ইউজ করলে শুধুমাত্র ট্রু অথবা ফলসই আসবে ওকে আচ্ছা এটা হচ্ছে কনভার্ট কনভার্টস আ ভ্যালু ফ্রম ওয়ান ইউনিট টু আনাদার কনভার্ট অর্থ কি আমরা কনভার্ট করি না কিলোমিটার থেকে মিটার কেজি থেকে গ্রামস তারপরে ফারেনহাইট থেকে সেলসিয়াস এই ধরনের আর কি অনেক ধরনের ইউনিট আমরা কনভার্ট করি সো এই কনভার্ট ফর্মুলা ইউজ করে এটা আপনারা করতে পারবেন কনভার্ট এখন প্রথমে হচ্ছে নাম্বারটা আমার নাম্বার হচ্ছে 100 এটাকে আমি সিলেক্ট করলাম কমা দিলাম এরপরে হচ্ছে ফ্রম ফ্রম কি এই ভ্যালুটাকে আপনি কোন কোন ইউনিট থেকে কোন ইউনিটে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এখানে কিছু অপশন আছে বাই ডিফল্ট জি এটা হচ্ছে গ্রাম ঠিক আছে এগুলো হচ্ছে স্লাগ এগুলো কিছু অন্যান্য টার্ম সেগুলো আমরা জানি না তারপর এখানে নিচে একটু গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমি একটু নিচে স্ক্রল করি সো আমি এখানে দেখতেছি যে টন টন আছে মিটার আছে ইঞ্চি আছে ফিট আছে সো আমি ইঞ্চি করি আমার প্রথম ভ্যালুটা ইঞ্চিতে আমি করতেছি ইঞ্চিটা ডাবল ক্লিক করবো আমি তো এখানে একটা শর্টকাট চলে আসছে IN ইনভার্টেড কমাতে সো 100 ইঞ্চকে আমি কনভার্ট করব এখন আমি কমা দিব সো এখন আমি চুজ করব যে 100 ইউনিটকে আমি কনভার্ট করে ইঞ্চ থেকে আমি কিসে নিয়ে যাব তো আমি চাচ্ছি যে ইঞ্চ থেকে অন্য একটা কিছুতে নিয়ে যাব হ্যাঁ ইঞ্চ থেকে আমি মিটারে নিতে পারি ফিটে নিতে পারি আমি ফিটটা ডাবল ক্লিক করি এটা হচ্ছে ফুট ডাবল ক্লিক করলাম তো এখন দেখেন নাম্বার হচ্ছে E14 100 ফ্রম ইঞ্চ তারপরে 2 ফিট এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব ক্লোজ করে এন্টার দিব সো এটা চলে আসছে 8.33 সামথিং ওকে এভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো আমি ইঞ্চি থেকে ফিটে নিয়ে আসলাম এটাকে আর ডেসিমাল প্লেস গুলো আমরা আপনারা সবাই জানেন কিভাবে ঠিক করতে হবে হ্যাঁ ডিক্রিজ করতে চাইলে ডিক্রিজ করেন ইনক্রিজ করতে চাইলে ইনক্রিজ করেন তো আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাবো কনভার্টের ইকুয়াল কনভার্ট আমি আমার সোর্সটা ক্লিক করি এটা আমার নাম্বার কমা ফ্রম ফ্রম এখানে আবারও অনেকগুলো অপশন আসতেছে হ্যাঁ এখান থেকে চাইলে আপনার অনেক ধরনের ইউনিট নিতে পারবেন এখানে মাইল পার আওয়ার আছে কিলোমিটার পার আওয়ার আছে অনেক ধরনের অপশন আছে সো তো আমি জাস্ট একটা জিনিস ট্রাই করব 102 এটাকে আমি এফ লিখতেছি হ্যাঁ এফ এফ হচ্ছে ফারেনহাইট সাপোজ আমি এটা ট্রাই করতেছি দেখি এটা কাজ করে কিনা যেহেতু আমরা ফারেনহাইটকে এফ লিখি আমি এটা দিয়ে কমা দিচ্ছি এরপরে আমি সি দিব সি 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 হচ্ছে সেলসিয়াসের একটা শর্ট ফর্ম সিটা দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করতেছি সো 102 ডিগ্রি ফারেনহাইটকে আমি সেলসিয়াসে কনভার্ট করব ওকে আমি এন্টার দিচ্ছি তো এটা নট অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল কেন এটা হয়নি আর কি।
ইউনিটটা হয় না, যার কারণে এমন আসতেছে। আমি এটাকে ক্যাপিটাল দিই, ক্যাপিটাল দিয়ে ট্রাই করি, কারণ অনেক সময় ইউনিটগুলা কেস সেন্সিটিভ হয়ে থাকে। ওকে, ক্যাপিটাল যখন দিচ্ছি আমার কাছে চলে আসছে যে 102 ডিগ্রি ফ্যারেনহাইট হইলে ওটা 38.88 সেলসিয়াস আছে, আসে এটা। আমি ডাবল ডেসিমাল প্লেসটা কমাই দিচ্ছি। সো এটা আমি কি করলাম, ক্যাপিটাল লেটার এফ, ক্যাপিটাল লেটার সি দিয়ে করলাম, ফ্যারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে আসছি। সো এগুলো কেস সেন্সিটিভ হয়ে থাকে, কারণ এগুলো হচ্ছে ইউনিট। হ্যাঁ, এগুলো কেস সেন্সিটিভ হয়, যার কারণে অনেক সময় এরর আসে। এটাকে এফটাকে আমি ছোট এফ দিলে এটা আসবে না। সো এটা আমি এখন দেখলাম যে 102 ডিগ্রি মানে এটা হচ্ছে ফ্যারেনহাইট, এটা হচ্ছে আমার সেলসিয়াসের ভ্যালুটা চলে আসছে। ওকে, এরপর হচ্ছে ডেজ। ডেজ অর্থ কি? ডেজ ফর্মুলা ইউজ করলে আমি কাউন্ট করতে পারবো, কাউন্টস দ্য নাম্বার অফ ডেজ বিটুইন টু ডেজ। এখানে একটা ডেট আছে, এখানে একটা ডেট আছে, এর মাঝে কয়দিন হবে এটা আমি কাউন্ট করতে পারবো। ওকে, আমি এক্সেল এর সাহায্যে কাউন্ট করতে পারবো। সো ইকুয়াল ডেজ। সো এখানে হচ্ছে এন্ড ডেট, এখানে হচ্ছে স্টার্ট ডেট। প্রথমে আমাকে চুজ করতে হবে এন্ড ডেট। এন্ড ডেটটা কি? এন্ড ডেট হচ্ছে যে আজকের যে ডেটটা, সাপোজ এটা আমি দিচ্ছি, কমা, এরপরে হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে আমার স্টার্ট ডেট। ঠিক আছে, সো এন্ড ডেট স্টার্ট ডেট যদি আমি এলিমেলো করি তাহলে নেগেটিভ ভ্যালু আসবে, মানে মাইনাসের ভ্যালু আসবে। তো আজকের দিন থেকে এর আগের দিন, এর আগের তারিখে আমি চুজ করলাম, এরপর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার চলে আসবে যে সাপোজ 10,719 ডেজ, এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, এটা হচ্ছে আজকের দিন, আজকের তারিখ। সো আমি দেখতেছি যে আমার টোটাল কয়দিন হলো, 10,719 ডেজ হলো। So এভাবে আপনারা দুইটা ডেটের মাঝখানে দিনগুলা কাউন্ট করতে পারবেন যে টোটাল কয়দিন। ওকে, এরপরে আমি দেখবো যে ইয়ার ফ্র্যাক। ইয়ার ফ্র্যাক এটা দিয়ে কি হবে, এটা দিয়ে আমি বছর গুনতে পারবো দুইটা ডেটের মধ্যে। হ্যাঁ, দুইটা ডেটের মধ্যে কয় বছর হলো এটা আমি কাউন্ট করতে পারবো। সো এটার জন্য ইকুয়াল ইয়ারটা লিখলে ফ্র্যাক চলে আসবে নিচে, ইয়ার ফ্র্যাক, স্টার্ট ডেট, এন্ড ডেট। সো স্টার্ট ডেট হচ্ছে আজকের তারিখ, কমা, এন্ড ডেট হচ্ছে এটা। সো আমি কমা দিব, কমা দেওয়ার পরে এখানে কিছু অপশন আসবে। হ্যাঁ, ইয়ারের কিছু অপশন আছে, 30/360 বা এরকম এরকম অনেকগুলো নাম্বার আছে। সো বছরে হয় 365 দিন, আমি জাস্ট এটা চুজ করতেছি 365, এটা হচ্ছে অ্যাকচুয়াল। এটাকে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটার নাম্বার হচ্ছে 3। সো এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই ডেসিমাল প্লেসটাকে আমি কমায়ে একদম জিরোতে নিয়ে আসবো। সো 29। সো আমার এজটা হচ্ছে 29। আমি ইয়ার ফ্যাক্ট দিয়ে আমি ক্যালকুলেট করলাম যে আমার এজ কত। ওকে, এটা হচ্ছে আজকের তারিখ, এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, আমার বয়স আমি পেয়ে গেছি। সো এগুলো ছিল কিছু ফর্মুলা, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, এগুলো আমি এখন শো করলাম। সো আই হোপ ভাইয়া, সবাই। জি বলেন। আপার কেস লোয়ার কেসের ক্ষেত্রে তো এখানে আমরা শুধু একটা টেক্সটের ক্ষেত্রে দেখলাম। আমরা যদি চাই যে অনেকগুলো সেলের একসাথে কেস চেঞ্জ করব, সেটা কি সম্ভব? না, আপার কেস লোয়ার কেস আপনি যখন সিলেক্ট করবেন, আপার লোয়ার, এখানে কিন্তু আপনাকে টেক্সট চুজ করার জন্য বলবে, তখন জিনিসটা মাল্টিপল জিনিসটা শো করা যাবে না। যদি আপনি জি। এভাবে তা এভাবে করতে চান তাহলে আম- হয়তো এরর আসবে, দেখছেন এরর আসবে। জি। তা হ্যাঁ, আমরা তো ওয়ার্ডের ক্ষেত্রে চেঞ্জ কেস ইউজ করছিলাম আর কি। তো এখানে ওই অপশনটা নাই চেঞ্জ বা? কেস অপশন এখানে পাবেন না অ্যাকচুয়ালি, চেঞ্জ কেসটা পাবেন না এখানে, এভাবে করতে হবে এক্সেল এর জি মধ্যে। ভাইয়া, ওকে। হ্যাঁ, এক্সেল এর মধ্যে এই অপশনগুলো নাই। তার উপরে অরিজিনাল টেক্সটটাকে আমি রিপ্লেস করতে পারতেছি না, অন্য একটা সেলে গিয়ে রিপ্লেস হবে এগুলো। ওকে, জি ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, সো আপনি দেখেন যে প্রপার আপার লোয়ার এগুলা সবগুলা অন্য একটা সেলে গিয়ে রিপ্লেস হচ্ছে ফর্মুলা ইউজ করার কারণে। অরিজিনাল টেক্সটটাকে আমি রিপ্লেস করতে পারবো না। ঠিক জি আছে। ভাইয়া। হুম, কারো কোনো প্রশ্ন আছে? আজকে অ্যাটেন্ডেন্সটা আমার অনেক ভালো লাগতেছে, 10 জন 9 জন আছে আমি দেখতেছি আমি।
ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি না হলে নেক্সট টপিকে যাব। ভাইয়া ডেজটাতে আরেকবার যদি ক্লিক করতেন ফর্মুলাটা একটু দেখতাম। ডেজ, ওকে, ডেজটা আমি আবার দেখাচ্ছি। ডেজ ফর্মুলাতে আপনাকে প্রথমে এন্ড ডেট চুজ করতে হবে। এন্ড ডেটটা হচ্ছে আপনার আজকের ডেট বা লেটেস্ট যে ডেটটা, ঠিক আছে, রিসেন্ট যে ডেটটা, ওটা আমি চুজ করব। চুজ করার পরে কমা দিব, তারপরে হচ্ছে স্টার্ট ডেট। স্টার্ট ডেট হচ্ছে পুরানো আমার যে ডেটটা, আগের যে ডেট, ওটা আমি চুজ করব। চুজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এটাকে যদি আমি উল্টাপুল্টা করি, কি হবে আপনি দেখেন, মাইনাসে আনসার আসবে। এন্ড ডেট স্টার্ট ডেট যদি আমি এলোমেলো করি, আমি এই ডেটটাকে আমি আমার এন্ড ডেট নিচ্ছি, এই ডেটটাকে আমি আমার স্টার্ট ডেট নিচ্ছি। হ্যাঁ, এন্টার দিলে আপনার ভ্যালুটা মাইনাসে আসবে। সো ডেটটা কিভাবে কাজ করে, এটা মাইনাস করে আজকের ডেট থেকে নিয়ে বিগত ডেটটাকে মাইনাস করবে। সো এই ডেট চুজ করব, কমা এই ডেট চুজ করব, ব্র্যাকেট ক্লোজ। সো এটা কিন্তু আমাকে আনসার দিচ্ছে। সো 10,719 ডেজ হলো, এই ডেজটা এভাবে কাউন্ট জি করতেছে। ভাইয়া। হ্যাঁ, এইভাবে কাজ করে। আর এগুলা ইয়ার, এটা এটা হচ্ছে ইয়ার, ইয়ার ফ্র্যাক দিয়ে আমরা বয়সটা গুনতে পারবো আমাদের, বা যে কোনো দুইটা ডেটের মাঝখানে কয় বছর হলো এটা আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, স্টার্ট ডেট এন্ড ডেট চুজ করে নেবেন। এরপরে আপনি নাম্বার 3টা চুজ করবেন, 3 অথবা এক্সাক্ট ডেট লেখা আছে ওখানে, 365 দিন যেটা, বাই বেসিস যেটা। তো ওখান থেকে ডেসিমেলে আসতে পারে, ডেসিমেল প্লেসটা আপনি 0 করে নেবেন, তাহলে আপনার হোল ফিগারটা চলে আসবে, হোল নাম্বার চলে আসবে। তো আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। আজকের ডেট বসান, পাশে ডেট অফ বার্থটা বসান, ইয়ার ফ্র্যাকটা দিয়ে আপনার বয়সটা এখন চেক করে নিন। ইয়ার ফ্র্যাক ইউজ করে আপনার বয়সটা এখন দেখতে পারবেন কত হলো। আর এই ফাইলটা আমি আপনাদেরকে দিব রেফারেন্সের জন্য, এই কমপ্লিট ফাইলটা আপনাদেরকে দিব আমি আজকে, আমার ক্লাস শেষ হলেই কমপ্লিট ফাইলটা আমি দিয়ে দিব। এখানে অনেকগুলা ক্লাসের জিনিসগুলো আছে, ডেটাগুলো, এগুলো দেখে আপনারা রিভিশন করতে পারবেন। সো এটা সবাই বুঝতে পেরেছেন এই জিনিসগুলো? সো জি ভাই। ওকে, জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, নেক্সট আমি যাব ডেট এন্ড টাইম। এখানে কিছু শর্টকাট ইউজ করলে আজকের তারিখ এবং আজকের টাইম, এখন যে টাইম চলতেছে আমার ল্যাপটপে 4টা 26 বাজে। সো ডেট এবং টাইম এটা আমি ইনসার্ট করতে পারবো, ঠিক আছে, ইনসার্ট করতে পারবো একটা শর্টকাট দিয়ে। শর্টকাট কিগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকের তারিখের জন্য আপনি প্রেস করবেন কন্ট্রোল এবং যেই ইনভার্টেড কমা আছে, হ্যাঁ, ইনভার্টেড কমা বলি, এটা হচ্ছে আপনার কোলন অথবা সেমিকোলন যেগুলো আছে শর্টকাট গুলো, ঠিক আছে, ইনভার্টেড কমার পাশে অথবা এল এর পাশে আমি এখানে দিয়ে দিছি কোলন অথবা সেমিকোলন ইউজ করলে। সো কন্ট্রোল এবং সেমিকোলন দিলেই আজকের ডেট চলে আসতেছে, এটা হচ্ছে আজকের ডেট। ওকে, এরপরে এখন যে বর্তমান টাইম, এটার জন্য কন্ট্রোল শিফট এবং সেমিকোলন, কন্ট্রোল শিফট সেমিকোলন। এখন টাইম হচ্ছে 4:27 PM আমার ল্যাপটপ। এটা হচ্ছে, এভাবে আপনি করতে পারবেন। সো এটা কিন্তু আবার আপডেট হবে না, এটা আমি যা বসেছি এটা থেকে যাবে। এটা ছিল কিছু শর্টকাট আর কি, জাস্ট ডেট এবং টাইম, আজকের তারিখ এবং আজকের এখন যে বর্তমান টাইম, এটা ইনপুট করতে পারবেন। সো এই শর্টকাট গুলা দিয়ে ডেট এবং টাইম ইনপুট করা যায়। সো এখানে আমি লিখে দিয়েছি, আপনাদের বুঝতে প্রবলেম হবে না আশা করি। এই দুটা শর্টকাট গুলা ইউজ করলে যে কোনো টাইমে বর্তমান টাইম এবং বর্তমান ডেট এই দুটা চলে আসবে। সো এরপরে আমি দেখাবো হেডার এবং ফুটার। আমরা ওয়ার্ডের মধ্যে দেখছি কিভাবে হেডার এবং ফুটার ইনসার্ট করতে হয়, এখন আমরা এক্সেল একটু দেখবো। সো হেডার এন্ড ফুটার ইনসার্ট করার জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে একদম ডান দিকে দেখবেন হেডার ফুটার লেখা আছে, হেডার এন্ড ফুটার। সো হেডার এন্ড ফুটারে ক্লিক করবেন। সো হেডার এন্ড ফুটারে ক্লিক করলে দেখবেন যে হেডার টাইটেল চলে আসছে। এখানে 3টা বক্স আছে হেডার এন্ড ফুটারের জন্য।
একটু আদান দিচ্ছে, আমি একটু পজ করতেছি। ভাই আমার যেতে হচ্ছে, আর পারতেছি না। তো সমস্যা নেই, যান আপনি ভিডিও দেখে তাহলে কভার করে নিন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো হেডার এন্ড ফুটারে এখানে এরকম তিনটা বক্স দেখবেন। সো আমি একদম বাম পাশের বক্সটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার হেডার এন্ড ফুটার এলিমেন্টসে কিছু বিল্ট ইন জিনিস আছে, আমি এখান থেকে অনেক কিছু ইনপুট করতে পারবো। সো প্রথমটা হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বারটাতে ক্লিক করলে দেখবেন যে এন্ড পেজ এরকম একটা জিনিস আসছে। সো আমি মাঝখানটাতে ক্লিক করি। হ্যাঁ, সো এভাবে ক্লিক করলে দেখতে পারবেন যে অন্য একটা বক্স ওপেন হলো। এটা হচ্ছে নাম্বার অফ পেজেস। সো নাম্বার অফ পেজেসটাতে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো নাম্বার অফ পেজেস হচ্ছে 0। হ্যাঁ, এরকম আসতেছে। এরপরে হচ্ছে কারেন্ট ডেট। কারেন্ট ডেট এটাকে যদি আমি ক্লিক করি, তো আজকের তারিখটা এখানে আসতেছে। তো এভাবে আমি বিভিন্ন কিছু দিতে পারবো চাইলে। এরপরে হচ্ছে কারেন্ট টাইম। কারেন্ট টাইম কারেন্ট টাইমটা ইনসার্ট হয়ে যাচ্ছে এভাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফাইল পাথ। ফাইল পাথ হচ্ছে আমার ফাইলের লোকেশন, এই কম্পিউটারে আমার ফাইলটা কোন জায়গায়। সো আমি বাইরে কোথাও ক্লিক করলে এটা চলে আসবে। তো অনেক ধরনের অপশন আছে। হ্যাঁ, তো আমি এটাকে যদি আবার রিমুভ করে দিই, এটা চলে যাবে। সো ফাইল নেমটা আমি দিলাম, এখন শিট নেমটা দিই। শিট নেম এটা দিলেই হেডার এন্ড ফুটার লেখাটা আসতেছে। এটাকে যদি আমি রিমুভ করি, পিকচার অপশন আছে, আমি যদি পিকচার দিই এই হেডারের মধ্যে একটা পিকচার ইনসার্ট হবে। ওকে, আর আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নেই। যেমন আমি এখানে লিখতেছি যে হেডার অ্যান্ড ফুটার, আমি এভাবে লিখছি। ডান দিকে চাচ্ছি যে আমি ডেটটা ইনসার্ট করব, কারেন্ট ডেট। হ্যাঁ, কারেন্ট ডেট স্পেস দিয়ে কারেন্ট টাইমটা আমি দিতে পারি, এন্ড টাইম এটা চলে আসছে। সো আমি এন্টার দিব বা বাইরে কোথাও ক্লিক করি, ডেট এবং টাইম চলে আসতেছে এখানে। সো ডেট এন্ড টাইমের ক্ষেত্রে কিছু জিনিস আমি আপনাদেরকে বলি। এই তিন ঘরকে একসাথে একটা করা যাবে? বুঝি নাই ভাইয়া। এই যে তিন ঘর, এটাকে একসাথে এক ঘর করা যাবে না? একটা সেলে রূপান্তর করা যাবে না? এগুলা না, এগুলা এগুলা আলাদা হবে না। এগুলো এক্সেলের মধ্যে এরকম 3 পার্টে আছে, 3টা বক্সের মধ্যে আসে এগুলো। এগুলাকে 3টা বক্সই আসে আলাদা আলাদা করে। সো আমি আপনাদেরকে একটা আচ্ছা। জিনিস দেখাই। সাপোজ আমি ইনসার্ট ডেটটা আমি দিচ্ছি, কারেন্ট ডেট হচ্ছে আমার ডেট। সো এটা আসতেছে কি, আজকে তারিখটা আসতেছে। সো ডেট লেখাটা এখানে নাই, ঠিক আছে। তো আপনি যদি চান আপনি লিখবেন যে ডেট,
ডেটটা আমি টাইপ করে কলনটা দিয়ে স্পেস দিয়ে রাখতেছি। এখন যদি আমি ইনসার্ট ডেটটা দিই, কারেন্ট ডেট, তো এরকম একটা লেখা আসবে। এগুলো হচ্ছে এক্সেল এর কিছু কোডিং। ডেট এটা আমি নিজে টাইপ করলাম, এন্ড ডেট এটা এক্সেলে করছি। এটা দিলে কি হবে, আমি বাইরে কোথাও ক্লিক করে আপনাদেরকে দেখাই, এভাবে আসবে। ডেট লেখাটা চলে আসলো, তারপরে ডেটটা চলে আসছে, ঠিক আছে। সো এটার কোডিং হচ্ছে এন্ড ব্র্যাকেটের মধ্যে ডেট। সো আমি যদি এভাবে পেজ নাম্বার বলতেছি, আমি যদি এভাবে সাপোজ আমি দিতে চাচ্ছি যে টাইম, টাইমটা আমি লিখি টাইম, স্পেস দিয়ে রাখতেছি। এখন যদি আমি টাইমটা ইনসার্ট করি, কারেন্ট টাইম, এন্ড ব্র্যাকেটের মধ্যে টাইম লেখাটা আসবে। আমি অন্য কোথাও ক্লিক করি, তাহলে দেখেন এভাবে চলে আসতেছে টাইম। ওকে, সো বাইরে আমি কোথাও ক্লিক করলে আমার লেখাগুলো আমি দেখতে পারতেছি আমার হেডারে, ঠিক আছে। সো এগুলোর কিছু অ্যালাইনমেন্ট অপশন আছে, এই যে এখানে দেখেন হেডার এন্ড ফুটার টুলস এর মধ্যে অ্যালাইন উইথ পেজ মার্জিন, আমার পেজের মার্জিনের সাথে কিন্তু এটা এখন অ্যালাইন আছে। ওকে, একজনে মেসেজ করছে, আমি একটু দেখি। 4:40 ব্রেক। ওকে ওকে, এটা এমনিতে একটু পরে শেষ হয়ে যাবে ক্লাসটা, 3-3.5 মিনিট আছে, এর মধ্যে এটা এন্ড হয়ে যাবে। সো আপনারা এরপরে ব্রেক নিতে পারবেন। সো এখানে কিছু স্কেলিং অপশন দেখবেন, স্কেল উইথ ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপনার অ্যালাইন উইথ পেজ মার্জিন। হ্যাঁ, এগুলো আমি করলে মার্জিনের থেকে সরে যাবে, মার্জিনের সাথে অ্যালাইনমেন্ট হবে না। সেগুলো আমি দিয়ে রাখলে মার্জিনের সাথে আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার পেজের মার্জিন। এগুলোকে যদি আমি ইনক্রিজ করি, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। সো এগুলো হচ্ছে আমার পেজের মার্জিন। সো এই অপশনগুলো দিয়ে রাখলে আপনারা অনেক ধরনের জিনিস দেখতে পারবেন। আমি এখন জাস্ট ফুটারটা দেখাবো। ফুটারে যাওয়ার জন্য হেডার থেকে ফুটারে যাওয়ার অপশন আছে, দেখেন এখানে নেভিগেশন লেখা আছে, গো টু ফুটার। গো টু ফুটার দিলেই আপনি ফুটারে চলে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পেজ। আমি আপনাকে একটু স্ক্রোল করে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে আপনার পেজ, এই সাদা অংশটা হচ্ছে আপনার পেজ। নিচের দিকে স্ক্রোল করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার পেজটা। এটা হচ্ছে আপনার পেজ, ঠিক আছে, এখানে শেষ হয়ে যাবে। আর এগুলো যেগুলো শেডেড, এগুলো হচ্ছে অন্যান্য পেজ। যখন ওখানে ক্লিক করবেন ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লিক করলে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে। সো এটা আপনার পেজ, এখানে আপনি ফুটার অ্যাড করতে পারবেন। ফুটার এখানে 3টা বক্স, ঠিক আছে। এখানে 3টা বক্স, আপনি চাইলে আহ, ডান পাশে কিছু একটা দিতে পারেন, যেমন পেজ নাম্বার। সো ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে পেজ নাম্বারটা দিলেই পেজ নাম্বার আসবে। হ্যাঁ, তো এন্ড পেজ এভাবে দিলে পেজ নাম্বারটা শো করবে। সো এখন এখানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ চলে আসছে, কারণ এখানে সাপোজ কোনো পেজ নাই এখন, বা পেজ নাম্বারটা দেওয়া নেই আর কি। 2-3টা পেজ করলে তখন বুঝতে পারবো কেমন হয়। ওকে, আমি জাস্ট এখানে যাই, এটাতে গিয়ে আমি ফুটারে যাচ্ছি, ফুটারে গিয়ে এই বক্সটার মধ্যে পেজ নাম্বার দিচ্ছি। তো এখানে পেজ নাম্বার দেওয়া আছে। তো এখানে একটা হ্যাশ আসতেছে আর কি, হ্যাঁ হ্যাশ আসতেছে একটা। তো এখানে আপনারা কি করবেন, জাস্ট 1 বা 2 এভাবে লিখলে এটা আসবে। আমার আমার মনে হয়, আমি একটু দেখি, অটোমেটিক আপডেট হচ্ছে না এটা। সো এক্সেলের ক্ষেত্রে একটু ভিন্নভাবে কাজ করে এগুলো।